ওয়েলকাম টু ফ্যান্ডম। চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু কিছু ইম্পর্টেন্ট আপডেটস আছে, কারণ এএফসি চ্যালেঞ্জ লিগেরও কিন্তু সবাই জেনে গেছো কি কি কার সাথে খেলা হবে, সেগুলো নিয়ে তো কথাবার্তা বলবো। কিন্তু তাছাড়াও এখনো কিন্তু দুই প্রধানের কিছু সাইনিংস বাকি। একদম লাস্ট সপ্তাহে কিন্তু চলে এসেছি ট্রান্সফার উইন্ডোতে। তো এই ট্রান্সফার উইন্ডোর এই সময়টাই কিন্তু সবচেয়ে অ্যাক্টিভ থাকে অনেক ক্লাবেরাই। তো অনেক ক্লাবেরই কিন্তু সাইনিং বাকি, কিন্তু তার মধ্যে কিন্তু দুই প্রধানও আছে, তাদের নিয়েও কথাবার্তা বলবো। তাছাড়াও যে খেলা আছে সামনে সেগুলো নিয়ে বলবো, ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে নিয়ে বলবো। তো যা যা আপডেট আছে সব বলে দেবো, কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও, আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে দিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো সবার আগে একটু আনোয়ার ইস্যু নিয়ে বলে নিই, যেহেতু আজকে কিন্তু 22 তারিখ, আজকেই কিন্তু পিএসসির ফাইনাল ভার্ডিক্ট আসবে। এই যেই মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি এখনো কিন্তু মিটিং চলছে, এখনো কিন্তু ফাইনাল ভার্ডিক্ট আসেনি, কিন্তু আজকে রাতের মধ্যে বা কালকে সকালে কিন্তু ফাইনাল ভার্ডিক্ট জেনে যাবে সবাই মোটামুটি। তো আগেও যা বলেছিলাম আনওয়ান্ট ইস্যু নিয়ে কিন্তু সেম জিনিস এখনো বলবো, যে কোনো ক্লাবের ব্যান বা ফাইন কিন্তু হবে না, মোস্ট প্রবাবলি কিন্তু হবে না, কারণ সেটাই কিন্তু অনেকদিন ধরেই বলে আসছি তোমাদের। কিন্তু আনওয়ারের কিন্তু স্পোর্টিং স্যাংশন আর ফাইন হতে পারে। এবার এই মুহূর্তে যা শোনা যাচ্ছে, চারিপাশ থেকে যা শোনা যাচ্ছে, তাতে কিন্তু মনে হয় যে আনওয়ারের ওপর কিন্তু একটা ফাইনই শুধু হবে, হয়তো কোনো স্পোর্টিং স্যাংশন হবে না। কিন্তু চান্স কিন্তু দুটোরই আছে একসাথে, ফাইন প্লাস স্পোর্টিং স্যাংশন। আর আগেও বলেছি স্পোর্টিং স্যাংশন হলে ওই 4 থেকে 6 মাস কিন্তু মানে ব্যান্ড থাকবে আনোয়ার, তারপরে খেলতে পারবে, কিন্তু সেটার প্রবাবিলিটি কিন্তু এই মুহূর্তে কম। কিন্তু দেখা যাক শেষ অবধি কি হয়, সেটা কিন্তু আজ রাতে বা কাল সকালের মধ্যে জেনে যেতে পারবে। আর ফাইনের যে অ্যামাউন্টটা হবে সেটা কিন্তু ইস্ট বেঙ্গলই দেবে, এখন যা শোনা যাচ্ছে পুরো অ্যামাউন্টটা ইস্ট বেঙ্গল দেবে। এবার সেই ফাইনের অ্যামাউন্টটায় সবাই খুশি থাকলে সব কিন্তু হয়ে গেল, ফাইনের অ্যামাউন্টটা দিয়ে দিল, পরের দিন থেকে কিন্তু আনওয়ারের সব খেলতে পারবে, সবকিছুই করতে পারবে। কিন্তু ফাইনের অ্যামাউন্টটা দিয়ে যদি না খুশি থাকে, তো যে কোনো পার্টি কিন্তু এর পরের লেভেলেও যেতে পারে। তো আশা করা যায় যে সেই সব কিছু হবে না, এই মানে আজকের হিয়ারিংটাই সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু কিন্তু ফাইনালাইজ হয়ে যাবে। তো এবার আপডেটসে চলে আসি। আনোয়ারের কথা শুরুতেই তোমাদের বলে দিলাম, কারণ ওটাতে সবার ইন্টারেস্ট সবচেয়ে বেশি। তো আপডেটসের কথায় চলে আসি। প্রথমেই বলি, ইস্ট বেঙ্গল যেহেতু আলটিয়ানের কাছে হেরে গেছিল, হেরে গিয়ে কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগে চলে এসেছে। আর এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র কিন্তু আজকে হয়ে গেছে। আগে যেরকম এএফসি কাপের গ্রুপ পড়তো, সেরকমই কিন্তু মোটামুটি গ্রুপ পড়েছে। এএফসি কাপের লাস্ট কিছু বছর যেরকম গ্রুপ দেখেছো, শুধু একটাই জিনিস এখানে, যেহেতু ওয়েস্ট জোনে পড়েছে, তো সেই জায়গাতে কিন্তু একটা একটু হলেও কিন্তু ভালো টিম পড়েছে। সেই টিমটা হলো নেজমা এসসি। এই নেজমা এসসি কিন্তু লেবাননের একটা টিম। আর বলে দিই, ইস্ট বেঙ্গল কিন্তু এই নেজমা এসসি কে আগে ফেস করেছে, আর খুব বাজে রেকর্ড। 2010-এর এএফসি কাপে কিন্তু নেজমা এসসি কে ফেস করেছিল, আর সেখানে 3-0 আর 4-0 গোলে কিন্তু হেরেছিল এই নেজমা এসসি। নেজমা এসসি কে কিন্তু যথেষ্ট বড় বড় প্লেয়ার ছিল, এবং ওখানকার কিছু প্লেয়ার কিন্তু তারপরে ইন্ডিয়াতে এসেও খেলেছিল আর যথেষ্ট নাম করেছিল। আর তখন নেজমা এসসিতে অনেক বিদেশিও ছিল, ওদের লেবাননের প্লেয়ার ছিল, বিদেশিও ছিল, কিন্তু ইস্ট বেঙ্গল যে টিমটা খেলেছিল সেখানে কিন্তু ফুল ইন্ডিয়ান স্কোয়াড ছিল। তো সেই জন্যই কিন্তু বুঝতে পারছে 3-0 4-0 হেরেছিল সেই নেজমা এসসি। কিন্তু এখন 14 বছর বাদে আবার সেম গ্রুপে পড়েছে। কিন্তু খুঁজে যা দেখলাম, এই নেজমা এসসি টিমে কিন্তু কোনো ফরেনার নেই, সব কিন্তু লেবাননের প্লেয়ার। কিন্তু তাই বলে কিন্তু সোজা নয়, এটাও মাথায় রাখতে হবে যে এলটিএনের যে টিমটা এসে হারিয়ে গেল ইস্ট বেঙ্গলকে 3-2-তে, সেখানেও কিন্তু সব ওদের দেশের প্লেয়ার ছিল। তো সেই জায়গা থেকে এইটাই কিন্তু একটা চ্যালেঞ্জ। বাকি কিন্তু বসুন্ধরার সাথে খেলা পড়বে, বসুন্ধরা কিংসের সাথে, আর সেখানে যথেষ্ট ভালো ভালো বিদেশি আছে জানো। মানে আগের বছর কিন্তু ইন্ডিয়াতে এসে তারা খেলে গেছে এবং নিজেদের প্রুভও করেছে যে যথেষ্ট টাফ কিন্তু একটা টিম। এই দুটো ছাড়া আরেকটা কিন্তু ইজি টিমই পড়বে, পারো এসসি। আর সবকটা খেলা কিন্তু ভুটানে পড়বে, ভুটানে কিন্তু সব খেলা পড়বে, এগুলো কিন্তু সব সিঙ্গেল লেগ খেলা। আর বলে দিই, এখানে কিন্তু টোটাল 6টা গ্রুপ আছে, যারা 6টা গ্রুপের যে টপ যারা থাকবে তারা কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। আর সেকেন্ড যারা হবে তার মধ্যে কিন্তু এই 6টা গ্রুপের যারা বেস্ট দুজন সেকেন্ড টিম হবে তারা কিন্তু কোয়ালিফাই করবে। এই 8 জন গিয়ে কোয়ার্টার ফাইনাল হবে, তারপরে সেমিফাইনাল, তারপরে ফাইনাল। আর কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল কিন্তু দুখানা লেগে হবে, মানে হোম অ্যাওয়ে বেসিসে কিন্তু হবে। তো ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করতে পারলে কিন্তু ইস্ট বেঙ্গল নিজের হোম গ্রাউন্ডে ম্যাচ পেতে পারে। এখনো সেটা ঠিক হয়নি, কিন্তু দুটো লেগে কিন্তু হবে, সেন্ট্রালাইজ ভেন্যুতে হবে নাকি হোম অ্যাওয়ে করে হবে সেটা কিন্তু ঠিক নেই, কিন্তু ডবল লেগ কিন্তু হবে কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল। তো আশা করি এই নিয়েও সব আশা করি ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এরপরে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো, তো অবশ্যই আরেকটা ভিডিও বানিয়ে কিন্তু ডিটেইলড বানিয়ে দেবো।
তো এবার বাকি জিনিসে চলে আসি, এটা হলো মোহনবাগানের ট্রান্সফার নিউজ, ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিউজ। দুজনেই কিন্তু এখনো প্লেয়ারদের দিকে তাকিয়ে আছে। মোহনবাগানে কিন্তু প্রীতম কোরালের ডিলটা এখনো পুরোপুরি হয়নি, আর উল্টো দিক থেকে কেরালা ব্লাস্টার যেই সব প্লেয়ারকে চাইছে সেই সব প্লেয়ারকে কিন্তু মোহনবাগান ছাড়তে রাজি নয়। এবার মোহনবাগান পুরো পার্মানেন্ট ডিলে নিয়ে আসতে পারে কিনা এটাই কিন্তু দেখার বিষয়, কারণ সেন্টার ব্যাক কিন্তু অবশ্যই মোহনবাগানে লাগবে, কারণ সেন্টার ব্যাক পজিশনে কিন্তু প্লেয়ার নেই। আর কেরালা ব্লাস্টার দীপক টাংরি বা অভিষেক সূর্যবংশী যাদেরকে চাইছে তাদের কিন্তু মোহনবাগান ছাড়বে না। তো সেই জায়গা থেকে আশা কিন্তু করা যায় যে একটা পার্মানেন্ট ডিল কিন্তু হতে পারে, আরেকটা বিগ ডিল কিন্তু আসতে পারে খুব শিগগিরই। ইস্ট বেঙ্গলে বলে দিই, ইস্ট বেঙ্গল কিন্তু সাইড ব্যাকদের পিছনে পড়েই আছে, কিন্তু বিঘ্নেশ কিন্তু একটা ভালো অপশন ছিল যাকে কিন্তু হাতছাড়া করে দিলে একদম ফ্রি প্লেয়ার হয়ে যেত। এবার বাকি দেখা যাক, হায়দ্রাবাদের নতুন কিন্তু ইনভেস্টার এসছে, তো সেই জায়গা থেকে কি করবে। আর লাস্ট কিছুদিন বাকি, মোটামুটি 8 দিন মতো বাকি কিন্তু ট্রান্সফার উইন্ডো ক্লোজ হতে, তো সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গল কাউকে আনতে পারে কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। আর না আনতে পারলে কিন্তু সাইড ব্যাক নিয়ে যথেষ্ট স্ট্রাগল করবে, কারণ দুটো ম্যাচ দেখেছো, দুটো ম্যাচে কিন্তু সাইড ব্যাকদের মানে নাচিয়ে ছেড়ে দিয়েছে বাকিরা। তো সেই জায়গা থেকে সাইড ব্যাক কিন্তু আনতেই হবে, না হলে কিন্তু এই সিজনেও ইস্ট বেঙ্গল স্ট্রাগল করতে পারে। তো এবার চলে আসি ন্যাশনাল টিমের কথা। ন্যাশনাল টিমের কিন্তু প্রবাবল লিস্ট দিয়ে দিয়েছে 26 জনের, যেখানে একটুখানি সারপ্রাইজিং জিনিস আছে, একটা জিনিস সেটা নিয়ে তো বলবোই, কিন্তু এই টিমটা কিন্তু পুরোপুরি সিলেক্ট করেছে মানোলো মার্কেজ। মানোলো মার্কেজ জানো ইয়াং প্লেয়ারদের নিয়ে কিন্তু খেলতে ভালোবাসে, তো সেই জায়গা থেকে অনেক কিন্তু ইয়াং প্লেয়ার আছে, মোহাম্মদ ইয়াসিরের মতো যাই কিন্তু বলতে গেলে নিজে একদম তৈরি করেছে, কিয়ান নাসিরির মতো প্লেয়ার কিন্তু আছে, এরকম কিন্তু প্রচুর ইয়াং প্লেয়ার, জয় গুপ্তার মতো প্লেয়ার আছে, এরকম অনেকজনই আছে 26 জনের স্কোয়াডে। কিন্তু একটা জিনিস যেটা কিন্তু সারপ্রাইজিং লাগলো সেটা হলো বিশাল কেত কিন্তু এই টিমে নেই। অসাধারণ পারফরমেন্স করার পরেও বিশাল কেত নেই, আর যার পারফরমেন্স খুব একটা ভালো নয় প্রভসুগান সিং গিল, সে কিন্তু এই স্কোয়াডে আছে। তো দেখা যাক কেমন পারফর্ম করতে পারে এই টিম, এটাই কিন্তু প্রথম। মানে কোচকে নিয়ে তো সবাই মোটামুটি খুশি, কারণ ইন্ডিয়াতে খুব ভালো কাজ করেছে ইয়াংস্টারদের নিয়ে, তো সেই কোচেরই কিন্তু প্রথম প্রজেক্ট বলতে গেলে এটা। আর খেলাগুলো কিন্তু সেপ্টেম্বরের 3 থেকে 9 তারিখে পড়বে, তো দেখা যাক কেমন পারফর্ম করে ইন্ডিয়ান ন্যাশনাল টিম। এটা কিন্তু মানে আশা করা যায় পুরো ইয়াং এনার্জেটিক একটা টিম কিন্তু নামবে। তো এবার চলে আসি আইএসএল এর কথা জিজ্ঞেস করছো। আইএসএল এর ফার্স্ট ম্যাচ কিন্তু 13 তারিখ, 13ই সেপ্টেম্বর, মোটামুটি চলেই এলো, আর বেশি দিন কিন্তু বাকি নেই, 1 মাসের চেয়েও কম সময় এখন। আর মোস্ট প্রবাবলি এটা মনে হচ্ছে জুয়ারজিতেই কিন্তু প্রথম ম্যাচটা হবে, আর প্রথম ম্যাচটা কিন্তু হতে পারে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি। এখন অব্দি কিন্তু এটাই আপডেট, তো দেখা যাক এরপরে ফাইনাল যখন লিস্ট বেরোবে, যখন পুরো স্কেডিউলটা বেরোবে, তখন কিন্তু জানা যাবে যে কোন টিমের প্রথম খেলাটা। কিন্তু এটাই কিন্তু এখন হাই প্রবাবিলিটি যে প্রথম খেলাটা মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি হতে পারে। এবার একদম শেষে চলে আসি ডুরান্ডের কথায়। ডুরান্ড থেকে একজন তো ছিটকে গেছে, মানে হয়তো ওভার কনফিডেন্ট হয়ে ম্যাচটা খেলতে নেমেছিল, সেই জায়গা থেকে কিন্তু একটা ইয়াং টিম এসে অসাধারণ খেলে কিন্তু 2-1 হারিয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর মোহনবাগানে কিন্তু কালকে খেলা আছে পাঞ্জাব এফসির সাথে, পাঞ্জাব এফসিও কিন্তু নিজেদের ফুল টিম খেলাচ্ছে, তো যথেষ্ট ভালো একটা ম্যাচ হতে চলেছে। আর কালকে 4টে থেকে ম্যাচটা আছে, কালকের ম্যাচটা কিন্তু জিতলে সেমিফাইনালে উঠে যাবে মোহনবাগান, আর যেটা মোহনবাগান ফ্যানদের জন্য খুব ভালো খবর হবে, কারণ সেমিফাইনালটা কিন্তু যুব ভারতীতেই হবে 27 তারিখে, 5:30 থেকে 27 তারিখে কিন্তু সেমিফাইনাল আছে, সেটা কিন্তু যুব ভারতীতেই হবে। তো মোহনবাগান উঠলে কিন্তু ভালো একটা ম্যাচ দেখতে পাবে মোহনবাগান ফ্যান্সরা, কারণ উল্টো দিকে যারা অপোনেন্ট হতে পারে তারাও কিন্তু ফুল টিম খেলাচ্ছে। বিএফসি ভার্সেস কেরালা ব্লাস্টার্স আছে, বেঙ্গালুরু এফসি ভার্সেস কেরালা ব্লাস্টার, সেটাই যে জিতবে দুজনেরই কিন্তু ফুল টিম আছে, যে জিতবে সে কিন্তু মোহনবাগানের অপোনেন্ট হবে। সেমিফাইনালটাই কিন্তু বিশাল ম্যাচ হবে, কারণ উল্টো দিকে আরেকটা সেমিফাইনালে কিন্তু একটু ইজি টিম আছে, কিন্তু তবুও বলা যায় না, কারণ তারা কিন্তু ইয়াং টিম যথেষ্ট ভালো খেলছে, একটু ইজি টিম আছে। আর ফাইনালও কিন্তু যুব ভারতীতেই পড়বে, সেটা হলো 31 তারিখ। তো মোহনবাগান উঠলে কিন্তু যথেষ্ট ভালো খবর মোহনবাগান ফ্যান্সদের জন্য, কারণ ম্যাচ দেখতে পাওনি, ডার্বি ক্যান্সেল হয়ে গেছে, তারপরে কিন্তু সেমিফাইনাল, ফাইনাল, সেমিফাইনালটা যথেষ্ট মানে একটা হাই লেভেলের ম্যাচ হতে পারে, আর তারপরে কিন্তু ফাইনাল। আর যদি জিতে যায় তো ব্যাক টু ব্যাক কিন্তু ডুরান্ড চ্যাম্পিয়ন হতে পারবে। তো যা যা বক্তব্য ছিল পুরো বলে দিলাম, তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।